সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডানোরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকায় গণমাধ্যম সম্মেলন, গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যে গুরুত্ব। কৌশলের নামে বিএনপি নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি, মত বিনিময়ে তারেক রহমান। যারা গণতন্ত্রের পথে বাধা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মেলন। এতে অংশ নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, নির্বাচিত সরকার আসলেই গণমাধ্যম সবকিছু পেয়ে যাবে এমনটা ভাবার কারণ নেই। তবে স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে বেশি লাভবান হয় বলে মত তাদের। দেশে সাম্প্রতিক মাসগুলোতে তথাকথিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা কেবল রাজপথে সীমাবদ্ধ থাকেনি, তা সরাসরি আঘাত এনেছে সংবাদপত্রের দপ্তর এবং সাংবাদিকদের নিরাপত্তার ওপর। এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মেলন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। জেলা লেভেলে কিংবা উপজেলা লেভেলে যে কাজ করব, আলোচনায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। আমরা যারা ঢাকার বাইরে থেকে যারা এখানে এসেছেন, আমরা 24 ঘন্টায় একটা অনিরাপদ পরিস্থিতির মধ্যে এখন বসবাস করছি। দায়িত্বশীল গণমাধ্যম যে ভয়হীন পরিবেশে কোনো বাধা ছাড়াই চলতে পারে সেই আবেদন নিয়ে এসেছি। দুইটি পত্রিকার কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগের কড়া সমালোচনা করেন সম্পাদকরা। গুরুত্ব দেন স্বাধীন সাংবাদিকতায়। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার মাধ্যম হিসেবে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করেন সেগুলোকে স্তব্ধ করে দেবার জন্য যারা নানাভাবে রাষ্ট্রের দিক থেকে, সরকারের দিক থেকে, আইনগতভাবে আইনের বাইরে মার্শালের মাধ্যমে যারা স্তব্ধ করতে চান, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে ঐক্যের গুরুত্বের কথা উল্লেখ করেন কেউ কেউ। কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে আপনাদের বিকল্প কিছু আরো গুণ থাকতে হবে, যাতে আপনার সাংবাদিকতা কিছুদিন হলেও বাদ দিয়ে অন্য কিছু নির্ভরশীল করতে পারেন। কেন মাসের শেষে টাকাটাই হচ্ছে প্রধান কথা। টাকা যাতে নিশ্চিত হতে পারেন, দয়া করে আপনারা চিন্তা করুন। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনও হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন গঠন হলেও সেই রিপোর্ট বাস্তবায়নের উদ্যোগ না থাকায় এর সমালোচনা করেন সম্মেলনে অংশগ্রহণকারীরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির 8ম দিনের কার্যক্রম শেষ হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবারের এই আপিল শুনানি শুরু হয় সকাল 9টায়, বিকেল 5টা পর্যন্ত দিনব্যাপী 2 ভাগে 511 থেকে 610 নম্বর পর্যন্ত মোট 100টি আপিলের শুনানি হয়। আগামীকাল শেষ দিনের শুনানির মাধ্যমে মোট 645টি আপিল নিষ্পত্তি করা হবে। শুনানিতে আসা প্রার্থীদের মধ্যে এখনও নির্বাচনের পরিবেশ, নিরাপত্তা ও ইসির লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সকালে ইসিতে গিয়ে মিথ্যা তথ্য ছড়ানো সহ বিভিন্ন হয়রানির অভিযোগ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামিনুল হক। আমার একটা তারিখ মিস্টেক ছিল, আসলে এটা খুবই সিলি মিস্টেক। আমরা স্বীকার করে নিয়েছিলাম এবং দরখাস্ত দিয়েছিলাম। দস্তখতের মধ্যে 8 জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। আজকে আমি আপিল আদালতে এই 8 জনকে হাজির করেছি, তারা উপস্থিত ছিলেন। আপিল আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছে। আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর মেলে নাই, যদিও এটা ওনাদের সার্ভেয়ারের আপডেটের কারণে এই ভুলটা হয়েছে। এটা ওনারা দেয় নাই, তখন আমরা বলা সত্ত্বেও রিটার্নিং অফিসাররা দেয় নাই। আমি গতকালও বলছি যে ওনারা চাচ্ছে না যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের যারা জন্ম দিয়েছেন তারা নির্বাচন করুক। আমার নির্বাচন করার আগামীতে ইনশাল্লাহ অবৈধতা নেই। আমি বৈধভাবে হাটাজারি এবং বাইজিদ আংশিক থেকে আপনাদের সবাইকে নিয়ে আমি আগে চলতে চাই।
ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে, তারা কোনো হস্তক্ষেপ করবে না। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপপ্রধান ইন্তাল্লাসে এইসব কথা বলেছেন। শনিবার তিনি জানান, নির্বাচনের সময় পর্যবেক্ষকরা দেখবেন জাতীয় আইন মানা হচ্ছে কিনা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে কিনা। প্রতি সপ্তাহে তারা এইসব বিষয়ে প্রতিবেদন দেবেন, যা বিশ্লেষণ করা হবে। ভোট শেষ হওয়ার 2 মাস পর ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। প্রতিটি নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী অফিস, প্রার্থী, মাঠের পরিস্থিতি সব তুলে ধরে নির্বাচনের আগে প্রতি সপ্তাহেই প্রতিবেদন পাঠাবে। নির্বাচনের 2 দিন পর পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরে সংবাদ সম্মেলনে চূড়ান্ত মতামত তুলে ধরা হবে। শেষ সময় পর্যন্ত 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে অপেক্ষা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যদি ইসলামী আন্দোলন ফিরে না আসে, বাকি 47টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে দলগুলো। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, আগামী 20 জানুয়ারি সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্তবতা একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। কৌশলের নামে বিএনপি নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার হয় অসংখ্য মানুষ। এবার সেই সব ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার এর আয়োজন করে বিএনপি পরিবার ও মায়ের ডাক, যেখানে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, যাদের তুলে নেওয়া হয়েছে তাদের শেষ পরিণতি কি হয়েছে তা এখনো অজানা। এ সময় তারেক রহমানকে কাছে পেয়ে কেঁদে ওঠেন কেউ কেউ। চোখের পানি ধরে রাখতে পারেননি খোদ বিএনপির চেয়ারম্যান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আশ্বাস দেন, গুম, খুনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে তার দল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। নির্বাচন কমিশন এরই মধ্যে কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। বিএনপির শীর্ষ এ নেতা বলেন, বিভিন্ন কথা বলে কেউ কেউ গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন সফল হতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে, তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
আন্দোলনকারীরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের 4 তলার 4 নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ইরানে 1 সপ্তাহেরও বেশি সময় পর সীমিত আকারে চালু করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক। এর ফলে দেশটির মোবাইল ব্যবহারকারীরা SMS আদান প্রদান করতে পারছেন, তবে এখনও ফোন কল করা বা কথা বলার মতো মোবাইল নেটওয়ার্ক খোলা হয়নি। সেই সঙ্গে এখন পর্যন্ত বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা। এটিকে পৃথিবীর ইতিহাসের অন্যতম দীর্ঘ ইন্টারনেট শাটডাউন বলা হচ্ছে। দীর্ঘ এই ব্ল্যাকআউটের কারণে দেশটির কয়েক কোটি মানুষ পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সরকারি দমন নিপীড়নের মুখে ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ এখন অনেকটা কমে এসেছে। ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। 3 বছর পর শুরু হচ্ছে স্কুল রাগবি টুর্নামেন্ট। এশিয়ান রাগবির ট্রাই টুগেদার প্রকল্পের আওতায় এমিরেটস বালক ও বালিকা বিভাগে 16টি স্কুল নিয়ে রবিবার শুরু হবে এই টুর্নামেন্ট। মূল উদ্দেশ্য দেশ জুড়ে রাগবি খেলাটিকে আরও জনপ্রিয় করে তোলা। বালক ও বালিকা বিভাগে ঢাকার 16টি স্কুলের অনূর্ধ্ব 16 বয়সী শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। এশিয়ান রাগবি ট্রাই টুগেদার প্রকল্পের মাধ্যমে বছর জুড়ে চলবে এই আয়োজন। শুরুটা ঢাকা থেকে হলেও ধীরে ধীরে বিভাগ ও জেলাতেও টুর্নামেন্ট আয়োজনের কথা জানান বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। ঢাকায় গণমাধ্যম সম্মেলন, গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংবাদিকদের ঐক্যে গুরুত্ব। কৌশলের নামে বিএনপি নেতাকর্মীরা গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি, মত বিনিময়ে তারেক রহমান। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপে ভারতকে 238 রানে থামানো বাংলাদেশ, 5 উইকেট পেয়েছেন ফাহাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।